পুলিশ হত্যার তদন্ত ও বিচারের গুঞ্জনের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শুনছি জুলাইতে পুলিশ হত্যার তদন্ত হবে। যদি তদন্ত হয় তাহলে আগে জুলাইতে যারা নিহত ও আহত হয়েছে সেসব বিচার প্রক্রিয়া আগে করতে হবে। নাহিদ ইসলাম আরো বলেছেন যে এই প্রক্রিয়ায় পুরো পুলিশই দায়ী, কিন্তু আমরা তাদেরকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে আমরা কেবলমাত্র বিচার চেয়েছি। অপরদিকে কয়েক মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জুলাই যোদ্ধাদের দায় মুক্তির একটি জারি করেছেন। এইসব বিষয়ে আজকে আলোচনা করব। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। স্বাগতম আপনাকে। আমি মুন্নি আপা, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনি একজন আইনজীবী। এই যে জুলাই যোদ্ধাদের তো একটি দায়মুক্তি জারি হয়েছে, অপর দিকে যে পুলিশ হত্যার যে গুঞ্জন চলছে, এই বিষয়ে মানে দুটি বিষয় পারস্পরিক কিভাবে আগাবে বা কি হওয়া উচিত বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, এই গণ অভ্যুত্থানে ৩৬ দিনের যেই একটা রক্তক্ষয়ী আন্দোলন, হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা যে গণতান্ত্রিক যে অভিযাত্রায় এসেছি, নির্বাচনের মাধ্যমে একটা মহাসড়কে উঠেছি গণতন্ত্রের, এখানে আমরা সবসময় অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করব সেই সব শহীদদের। কারণ তাদের জীবন, প্রায় ৪০,০০০ ছাত্র জনতা আজও আহত অবস্থায় আছে, পঙ্গুত্ব বরণ করেছে, স্বাভাবিক জীবনে তারা নেই। এবং সেই সাথে আপনি জানেন অন্ধত্ব বরণ করেছে শত শত ৫০০-র অধিক আমাদের ছাত্র জনতা। এবং বিএনপির আমরা যারা এই আন্দোলন সংগ্রাম ১৭ বছর, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। তারপরও জুলাই আগস্টের এই অভ্যুত্থানে ৪২২ জন আমাদের যারা নেতাকর্মী আছেন জীবন দিয়েছেন। কিন্তু মূল কথাটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষই এই গণ অভ্যুত্থানে জড়িত ছিল। এটা কারো একার কোনো ক্রেডিট কিছু না। এখন তারপরও এখানে আমরা পুলিশ ব্রুটালিটি দেখেছি ভীষণভাবে। স্নাইপাররা শুট করে আপনার বাসার ভিতরে ছোট ছোট বাচ্চা শিশুদের হত্যা করেছে। জীবনে কোনোদিন দেখিনি এইরকম ঘটনা। আমরা হতবিহ্বল হয়ে গেছিলাম যে আমাদেরকে কেবল ভিন্ন মতের কারণে আপনার অত্যাচার করা, গুম করা, খুন করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলোকে তো একটা আপনার এক ধরনের ভ্যালিডিটি দিয়ে দিয়েছিল সেই স্বৈরাচার সরকারটা। কিন্তু গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে এই জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষর করেছে সেটা অনুযায়ী আইনি এবং সাংবিধানিক যেই সুরক্ষা সেটা তো দেয়া হবে। সেটা তো তাদের পাওনা, তাদের প্রাপ্য। জুলাই সনদে ছাত্র গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছে তাদের যেই সুরক্ষার বিষয়, সেটা নিয়ে সম্মিলিত একটা যে সিদ্ধান্ত হয়েছে, সেই নীতিতে সরকার অবিচল আছে। এখন তার বাইরে আপনার যেই কথাগুলো এসেছে, যে কোনো হত্যাকাণ্ড এটা নিন্দনীয়, যে কোনো মানুষ হত্যা, মানুষের জীবন, এটা খুব কঠিন। এখন জাতিসংঘ ১৪০০ ছাত্র জনতার প্রাণহানির কথা বললেও আমরা মনে করি আরো বেশি ক্ষয়ক্ষতি, জীবন গেছে আরো বেশি। এটা সংখ্যা দিয়ে বিচার করবার কোনো বিষয় না। একজন পরিবারের যে মারা গেছে, যেই সন্তান, যেই ছেলে, যেই মেয়ে, সেই পরিবারটা জানে যে তারা কত বড় আপনার ভুক্তভোগী। এখন ন্যায় বিচার যে শব্দটা, আমি তো আইন অঙ্গনের মানুষ, ন্যায় বিচারটা হতে হবে। ন্যায় বিচারটা বাংলাদেশের আজকের পরিবর্তিত পরিস্থিতিতে, বিশেষ করে ৫ই আগস্টের পরে, এবং বিশেষ করে এই যে ১২ই ফেব্রুয়ারি একটা নির্বাচন যেহেতু হয়েছে, ভালো নির্বাচন, দীর্ঘদিন পর, ৪টা নির্বাচন পর আমরা বলি, তো সেই রকম অবস্থায় মানুষের প্রত্যাশাও আপনার আকাশচুম্বী। এবং সেই সাথে
আইন শৃঙ্খলার আমরা দেখেছিলাম একটু ফ্লুইড একটা সিচুয়েশন ওই গত 18 মাস অন্তর্বর্তী সরকারের ওই সময়ে। এখন দেখবেন যে কিছুটা আস্থার দেখা যাচ্ছে, মানে স্টেবিলিটির কথা বলছি আমি, যে পুরোপুরি এসে গেছে হয়ে গেছে আমি সেটা বলছি না, সময় লাগবে। এটাই বললাম যে তবে বিচার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সব পুলিশ হত্যার বিচার কি হওয়া সম্ভব? আমি সেটাই বলছি যে দেখেন পুলিশ ব্রুটালিটি আমরা যেমন দেখেছি, এখন এই সব কিছু আপনার মাথায় রেখে আমি তো বললাম প্রত্যেকটা হত্যাকাণ্ড এটা কিন্তু নিন্দনীয়, এবং এটা কিন্তু আপনার আইনগতভাবে যদি বলি এটা তো অপরাধ। মানুষ হত্যা তো অত্যন্ত এটা একটা ভয়ঙ্কর অপরাধের ভেতর পড়ে। এখন সেটা আমাদের সরকার যেহেতু গঠন করেছে, ওনারা এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তো শুনেছেন, যে আমরা দেখলাম এখন সেটা সামনের দিনগুলোতে দেখা যাবে যে বিচার এবং সংস্কার যেটা হয়েছে গত 18 মাসে, এবং গণভোটে আমরা যেমন ভোট দিয়েছি না হ্যাঁ পক্ষে, তো সেটা আপনার একটা সময় সাপেক্ষ ব্যাপারও আছে, কিন্তু যে বললেই সাথে সাথে হয়ে যাবে বিষয়টা তো এমন নয়। যে এখানে আপনার সংসদ যেহেতু সার্বভৌম, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে যেহেতু নোট অফ ডিসেন্ট কিছু কিছু জায়গায় দেয়া আছে, তার বাইরে যে জায়গাগুলোতে ঐক্যমত আছে সেই জায়গাগুলোতে তো বলেইছে আমাদের দল থেকে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন যে সেখানে কোনো সমস্যা তো হওয়ার কথা না। জি, সমস্যা হবে না আশা করছি। আমরা একটু শামীম কামাল আপনাকে শুনতে চাই। অধ্যাদেশ জারি হলো দায়মুক্তি দিয়ে, আবার পুলিশ হত্যার যে বিচার প্রক্রিয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, দুটি সাংঘর্ষিক কিনা বা কিভাবে আগাতে পারে, দুটি বিষয় ঠিক রেখে। জি, আপনাকে ধন্যবাদ মোহনা টেলিভিশনের দর্শক শ্রোতৃ মণ্ডলী, আজকের সহবিজ্ঞ আলোচক। কোন জায়গা থেকে এই পুলিশ হত্যার বিচার দাবি করা হচ্ছে? আচ্ছা, কোনো স্পেসিফিক কোনো জায়গা কিন্তু নাই, এটা আওয়াজ এক ধরনের। হ্যাঁ, এবং এটি নিয়ে আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে আমরা, উনি স্পষ্ট করেছেন ওনার অবস্থান যে এখনই নয়, মুনিয়াপাত যেটা বললেন আর কি। তো আলোচনাটা এত বেশি হচ্ছে যে তিনি পর্যন্ত বক্তব্য দিতে কয়েকদিন আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন এই ব্যাপারগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। যদি একটু যে কথাগুলি আসছে, এবং এখানে একটা প্রসঙ্গ যখন আসলো যে পুলিশ হত্যার বিচার করতে হবে, তার সাথে সাথে এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম প্রতিক্রিয়া জানিয়েছেন। তো বিষয়গুলি একটা আর একটা প্রতিক্রিয়া আচরণ, এটা প্রতিক্রিয়াশীল আচরণ। এখন দেখুন, আমার কথা খুবই সহজ সরল, যে পুলিশ হত্যার বিচার আদৌ হবে না। আচ্ছা, এটা যদি কোনোদিন হয়, কোনোদিন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তখন কিন্তু পুলিশ হত্যার বিচার আসবে। আচ্ছা আচ্ছা, রাজনৈতিকভাবে এনসিপির কিন্তু ওই রাজনৈতিক সতীদাহ হয়েছে। প্রফেসর ইউনূসের সাথে এনসিপিও বিদায় হয়ে গেছে। এনসিপি এখন কয়েকজন সংসদ সদস্য আছে, এটুকুই শুধু বলার মাত্র। এই মানে ইলেকশনের আগে এনসিপির যে গুরুত্ব ছিল, এখন সেই গুরুত্বটা থাকবে না। কেননা জুলাই বিপ্লবের সাথে সবচেয়ে বেশি প্রতারণা করেছে এনসিপি নিজেই, এর চেতনার সাথে। এই চেতনা নিয়ে বাণিজ্য হয়েছে। আচ্ছা, এখন যে কারণে তারা বিপ্লবটা করলো, যে কারণে তার নেতৃত্ব, তারা তো স্টেক হোল্ডার, তাই না? তারা প্রথমে যে ভুলটা করলো, একটা কিংস পার্টি গঠন করলো। আচ্ছা, আমরাও একটা নতুন জনতার দল একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছে। আপনারা তাদের আত্মপ্রকাশ থেকে শুরু করে অদ্যাবধি দেখেন যে কর্মকাণ্ড। আজকে যে সদ্য বিদায়ী আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার নামে কত টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, হাজার হাজার শত কোটি টাকার। এবং যারা ইনফ্যাক্ট বিভিন্ন জায়গায় নেতৃত্ব ছিল, এনসিপির অনেকের নামে এখন বড় বড় অভিযোগ আসছে। তাহলে সুতরাং আপনারা একটা সুযোগ পেলেন, এই যে একটা গণহত্যা হলো, 1400 বা 1200 বা আরও কম বেশি যে মানুষ মারা গেল, এবং এর মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ আছে, শিশু পর্যন্ত আছে, তাদের রক্তের বিনিময়ে যে বিপ্লবটা আসলো, এটাকে আদৌ বিপ্লব এখন বলবো? আমি তো বলবো না। আমি ব্যক্তিগতভাবে আর বিপ্লব বলতে রাজি না। বিপ্লব বেহাত হয়ে গেছে। এটা কি চেতনাটা আমরা কাজে লাগাতে পারলাম? এই যে যারা জীবন দান করলো, যারা জীবন বিসর্জন দিল, পঙ্গুত্ব বরণ করলো, তাদের বিনিময়ে আজকের যে নির্বাচন, এইটাই কি আমাদের প্রত্যাশা ছিল? যে তিনটা মেজর ইস্যু ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, আর হলো নির্বাচন। এই তিনটাকে কেন্দ্র করে এগোলো সরকার।
সংস্কার একটা প্রহসন ছাড়া কিছুই হলো না। পুলিশের বিচারের কথা বলছেন, পুলিশের যে সংস্কার করা হয়েছে সফরাজ হোসেনের নেতৃত্বে, সেইটার খবর কি? পুলিশ এখন কিভাবে চলে জানেন? পুলিশ চলে 1861 সালের আইনে। চিন্তা করা যায়? পৃথিবীর অন্যান্য দেশে, উন্নত দেশে দেখেন পুলিশকে আদর করে ডাকা হয় ববি। কারণ পুলিশের যে জায়গায় যাবে, আমি লন্ডনে একবার গিয়েছি, একবার একটা মানে প্ল্যাটফর্মে আমি ঠিক মতো ঢুকতে পারছিলাম না, কেউ নেই প্ল্যাটফর্মে। অনেক দূর থেকে একটা পুলিশ এসে আমাকে বলল, ইউ আর পাঞ্চিং ইন আ রং ওয়ে। সে আমাকে গেটটা খুলে দিল। দ্যাটস দ্য সার্ভিস অফ দ্য পুলিশ। কিন্তু আমাদের বাংলাদেশে পুলিশের যে আচরণ, তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, লুটপাট থেকে শুরু করে পিটিয়ে হত্যা করে মারার, এরকম এত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, কিন্তু তারা সহানুভূতি অর্জন করতে পারলো না। তো বরং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশও কোনো দলের সাথে চাঁদাবাজির উৎসবে নেমেছে। এই কিছুদিন আগে এখন পুলিশ পোশাক পরিবর্তন নিয়ে প্রসঙ্গ তুলছে। তো পোশাক পরিবর্তন করে কি হবে? অস্ত্র পরিবর্তন করে কি? তার কিছুদিন আগে 6-7 মাস আগে আলোচনা হলো লিথাল আপনি পুলিশকে দেবে কি দেবে না। এই প্রসঙ্গ, এই বিষয়গুলি কতটুকু প্রাসঙ্গিক? আমরা পুলিশের কতটুকু সার্ভিস পাই না? তাহলে পুলিশ সংস্কারটা তো জরুরি, এটা মানে সর্বজন স্বীকৃত। তাহলে কোন কোন জায়গায় সংস্কার হবে? পোশাক পরিবর্তন হয়েছে, এটা আসলে পোশাক পরিবর্তন হয়েছে, অস্ত্র পরিবর্তন হবে না। হ্যাঁ, এতে হবে যে না। জায়গাটা দরকার, বাংলাদেশে যে পুলিশের স্ট্রাকচার, ডিস দ্য আর্মামেন্ট অফ মাইন্ড। আচ্ছা, মানসিকতাকে অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে। এবং এটা কিন্তু যেন কোনো বিষয় নয়, হঠাৎ করে আজকে বললাম কালকে পুলিশ ভালো হয়ে যাবে, জনগণের বন্ধু হয়ে যাবে, তা কিন্তু নয় বিষয়টা। খেয়াল করেন, আপনার নতুন সরকার আসার পরে কত চমৎকার আমরা বিষয় দেখছি। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখছি বুলেট প্রুফ গাড়িতে যাচ্ছেন, এক জায়গা থেকে হেঁটে যাচ্ছেন, কোনো প্রোটোকল নিচ্ছেন না। বিরোধী দলের নেতাকে দেখছি যে রাস্তাঘাট পরিষ্কার করছে। পুলিশ এখন বলছে যে নিজে নিরাপত্তার কাজে চলে গেছে। কিন্তু নরসিংদীতে কি হলো? সে ধর্ষণের পরে অভিযোগ থেকে তাকে হত্যা করা হলো নির্মমভাবে। সো আমি মনে করি না যে এই বিষয়গুলি যতটা চমৎকারিত করে, সেই অনুযায়ী পুলিশ বা অন্যান্য, এখনও 2 মাস মাত্র 2 সপ্তাহ সময় গেছে বা 3 সপ্তাহ সময় গেছে, এর মধ্যে একটা সরকারকে জাজ করাও কিন্তু কঠিন, মানে তেমন কিছু বলার সময় হয়নি। ঠিক আছে, কিন্তু আমি বলছি যে পুলিশের যে ভূমিকা, এটার যদি মানসিকতার পরিবর্তন করা না যায়, পুলিশের প্রতি হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। যে পুলিশ আপনার এখন এলাকার প্রত্যেক এমপি মন্ত্রী যেভাবে দখলে চলে যায় অল্প সময়ের মধ্যে, সেখানে তারা পুলিশও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। আপনি এই সফরাজ হোসেনের পুলিশের সংস্কারগুলি মূল যে এজেন্ডা, সেটা বের করেন না কেন? সেটা নিয়ে কেউ কথা বলছে না। সুতরাং সবাই চাচ্ছে যে কোনোভাবে একটা সিস্টেমে ট্রান্সফার করার জন্য। আর জুলাই বিপ্লব আসলে বেসিক্যালি মানে এটা বেহাত হয়ে গেছে, এটা অর্থহীন হয়ে গেছে, এবং এটা নিয়ে চেতনার বাণিজ্য হয়েছে। একটা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ হয়েছে, এখন জুলাই নিয়ে চেতনা বাণিজ্য হচ্ছে। তো মূলত এই জাতির জন্য খুবই দুর্ভাগ্য একটা বিষয়, 10 বছর পর বড় অভ্যুত্থান হয়। আজকে এটাকে আপনি বিপ্লব বলে বলতে পারেন, আমি বলছি না। কিছুদিন পরে এটাকে ছাত্র দাঙ্গা, হাঙ্গামা এসব নামে মানুষ হারিয়ে যাবে, কোনো প্রশ্নই থাকবে না এই বিপ্লবের চেতনা বলতে। সুতরাং এটাই এই জাতির দুর্ভাগ্য। এবং এই যে গণতন্ত্রের যে উত্তরণ হলো, সেখানেও খুব ভালো কিছু আসবে বলে আমি মনে করি না। বিকজ গণতান্ত্রিকভাবে একটা কল্যাণকর রাষ্ট্র, গুণগত পরিবর্তন কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু পুরানো জিনিসগুলো একইভাবে কাজ করছে। জি, ধন্যবাদ আপনাকে। ফাহিমা নাসরিন মুন্নির, ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল অনেক হতাশার কথা শোনালেন। আপনার কাছে যদি একটু আশার কোনো কথা শুনতে পাই, আমি প্রশ্ন রাখতে চাই স্পষ্টভাবে যে পুলিশ সংস্কারটা তো জরুরি, সেক্ষেত্রে মানে আসলে কোন কোন জায়গায় কি পদ্ধতিতে আসলে এই পরিবর্তনটা হতে পারে? যেমন শামীম কামাল বলছিলেন যে চাঁদাবাজিতেও দলের সঙ্গে মিশে গিয়ে যে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশের যে আগের আচরণ সেটি স্পষ্ট ছিল। এই জায়গা থেকে কিভাবে বের করা যায়? হয় কি, পুলিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71-এর পর থেকে এই পর্যন্ত পুলিশের ইতিহাস, আচার আচরণ, কৃষ্টি, ঐতিহ্য সব কিছু মিলিয়ে তাদেরকে কিভাবে তৈরি করা, ব্যবহার করেছে কারা, এখানে একটা হচ্ছে প্রভাব প্রতিপত্তি, রাজনৈতিক বিষয়, আরেকটা টাকা পয়সার দুর্নীতির যেই বিষয়, স্খলন যেটাকে বলে, নৈতিক স্খলন। এই জিনিসগুলো আপনার যখন একটা বাহিনীর ওপর
এই গত 4টা টার্মের কথা 2008, 2014, আপনার 18 এবং 24, যেহেতু নির্বাচন হয়নি, তো একেবারে চেপে বসেছিল একটা ফ্যাসিস্ট একদলীয় কর্তৃত্ববাদী যেই সরকারটা, সেখানে তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করেছে, পুলিশ তো তার বাইরের কিছু না, পুলিশ তো সরকারি কর্মচারী, তো তাদেরকে কিভাবে ব্যবহার করেছে। পুলিশকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সময় বেশিরভাগ অ্যাপয়েন্টমেন্ট যেগুলো যেগুলো হয়েছে, তারা একেবারে নির্ঘাতভাবে আওয়ামী লীগের পক্ষে হতে হবে। যদি অন্য কোনো কিছুর কোনো রকম বিন্দু বিসর্গ কোনো রকম থাকে, তাহলে তার চাকরি নিয়োগ তো অসম্ভব একটা ব্যাপার। বরং আওয়ামী লীগ এসে যারা ভিন্ন মতের কে কোথা থেকে এসেছিল তাদেরকে বিদায় করেছে। তো এই রকম একটা অবস্থায় যখন পুলিশ থাকে, একটা বাহিনী, তখন তারা দলকানা হয়ে গেলে এটা তো শুধু সেই বাহিনীটার দোষ না, কারণ এখানের আনুষঙ্গিক আশেপাশে আমি যাদের কথা বলছি, এখন সরকার তার আচরণ, এখন সরকার যদি বলতো যে না, আপনারা পেশাদারিত্বের সাথে কাজ করেন, আপনারা সঠিক তদন্ত করেন, কি হলো, ছাত্রলীগ করলেই কিংবা যুবলীগ করলেই অলিখিত একটা নিয়ম, দায় মুক্তি দিয়ে দিল আওয়ামী লীগ। কিরকম, যে খুন করতে পারবে, গুম করতে পারবে, আমাদেরকে বিচার বহির্ভূত হত্যা, দখল, বাণিজ্য, কি না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সব জায়েজ। কেন? কারণ সে ওই ক্ষমতাসীন দলটাতে বিলং করে, ক্ষমতাসীন দলটা তার ঠিকানা। এখন হয় কি, এই রকম একটা অবস্থায় 5 তারিখে যেই পরিবর্তনটা হয়েছে, গণ অভ্যুত্থান যেটা হয়েছে, সেখানে তো বাংলাদেশের বিভিন্ন থানার থেকে বহু অস্ত্র নিয়ে গেছে। এখন সেই অস্ত্রগুলাও তো ফেরত আনা, কারণ পুলিশকে বলা হয়েছে ইন্টারিম 18 মাসে না উদ্ধার হয়নি। এখন ইন্টারিম গভর্নমেন্টের যারা ছিলেন তারাও টাইম টু টাইম বলেছেন একদম উপর থেকে যে পুলিশ ডিমোরালাইজড। আর আমরা রাস্তায় যারা চলাফেরা করি, আপনারা আমরা সবাই দেখেছি যে দে আর নট আপ টু দ্যাট মার্ক, মানে তারা কাজ করছে না। কিন্তু তারা কাজ করছে না, আমরা নিরাপত্তার জায়গায় দেখেছি, কিন্তু এই মামলা বাণিজ্যটা কিন্তু ঠিকই করেছে। এরকম অসংখ্য তথ্য প্রমাণ গণমাধ্যমে এসেছে, আপনি আমিও জানি। এই কাজটি তো তারা ঠিকই করেছে। আবার যদি একটু উল্লেখ করি যে সরকার যেমন ব্যবহার করে, এখন নতুন সরকারেরা হয়তো এখনো ব্যবহার করেনি, কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরেই একজন পুলিশ বিএনপি নেতার কাছে গিয়ে টাকা দিয়ে আসছে যে আমাকে একটু দেখে রাখবেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে, নানা কিছু। এরা কি স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ যেটা, সেটা হয় কিনা? এটা হয় কি, এটা হচ্ছে মাইন্ডসেট, এটাকে বলে মানসিকতা। মানে অনেক সময় বলে না, আমি তো বিচার বিভাগের মানুষ না, আইন অঙ্গনের, যখন বলে যে আমাদের বিচার বিভাগ স্বাধীন না, তা আমার কাছে একটু হাসি লাগতো। আমি তো সুপ্রিম কোর্টে আছি দীর্ঘদিন, বিচার বিভাগ পৃথক করতে হবে। তো আমরা তো দেখতাম একটা জিনিস, আমি শঙ্খ ঘোষের ওই কবিতাটাকে আমি বারবার সামনে আনি, যে একজন লোক উবু হয়ে বসে কি জানি খুঁজছে, তা আশপাশের মানুষ জিজ্ঞেস করছে আপনি কি খুঁজছেন, বলে আমি মেরুদণ্ডখানা খুঁজছি। তো মেরুদণ্ডখানা খালি বিচার বিভাগের না, মেরুদণ্ডখানা প্রশাসনে, মেরুদণ্ডখানা পুলিশে, মেরুদণ্ডখানা যতগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবখানেই ভাই ইকুয়ালি থাকতে হয়। কারণ এই জিনিসটাকে ফ্লরিশ করতে দেয়নি অতীতের যে গভর্নমেন্ট। এখন আজকে যখন দেখছেন পরিবর্তন, নতুনত্ব, যে না এখন ইন্টারফেয়ার করা হবে, এটা আমরা মনে করছি না। তাই যদি হয় তাহলে ইমেজ, যে ক্রাইসিসটা আছে বিদেশে, পিআর বলে একটা খুব পাবলিক রিলেশনস, খুব একটা বিশাল বড় পপুলার একটা উইংও আছে বিভিন্ন জায়গায়। তো বাংলাদেশে আমি মনে করি ওই পিআর এখন খুব নেসেসারি একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, যে পুলিশের ইমেজ, পজিটিভ ইমেজ, এটাকে ফিরিয়ে আনা, বাংলাদেশের মানুষ জনগণের মধ্যে তারা জনগণের বন্ধু হিসেবে নিজেদেরকে প্রমাণ করা। এখানে পুলিশের মাইন্ডসেটের ব্যাপার আছে, মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, দুর্নীতিতে জিরো টলারেন্স সত্যিকার অর্থে কার্যকরী করা, এবং সেই সাথে সংস্কার, যেটা যে পুলিশে শুধু না, প্রত্যেকটা আপনার প্রশাসন, পুলিশ, সব বাহিনীগুলোতে সংস্কার। আমি তো বলেছি যে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, বিচার এবং সংস্কার। আর বিএনপি কিন্তু বরাবরই সংস্কারের পক্ষের দল, কারণ আমরা তো আমাদের দেশনেত্রী বহু আগে
আপনার ভিশন 2030 দিয়েছিলেন, তারপরে 27 দফা থেকে না আমরা 31 দফায় এসেছি, যেটা ইন্টারিম গভর্নমেন্ট এসে খুব বড় করে যে সংস্কার, অথচ এই শব্দটাই গালি হয়ে গেছিল 111 এর সময়। যদি আপনি মনে করতে পারেন যে 111 এ সে তো সংস্কারবাদী, তারা তো সংস্কারবাদী, মানে এটা একটা খুব নেগেটিভ জিনিস, অসম্ভব খারাপ জিনিস। অথচ না না আমি সেটা না, আমি বলছি সেটা না, একটা জিনিস আজকে ভালো, কালকে সেটা আরেক রকম, পরশুদিন ভিন্ন দিকে টার্ন নেয়। আজকে আপনি যেটাকে বলছেন এই জায়গাটায় আমাদের একটু মানে পরিবর্তনের প্রয়োজন আছে, অথচ 5 বছর পরে হয়তো গেলে দেখা যাবে ও না, এই জায়গাটা ঠিক আছে, সংস্কারটা আরেক দিকে করতে হতো। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ, আমি এটাই এই কারণেই আমি বলেছি যে সংস্কার এবং বিচার এই দুটো কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি এখানে কাজ করতে হবে। আপা আপনি ইসের কথাও বলছিলেন, গণভোটে যে হ্যাঁ ভোটের কথা, কিন্তু বিএনপির এমপিরা, নির্বাচিত এমপিরা কিন্তু এই গণপরিষদের শপথ নেননি। এইটা কি একটু কি বাধা সৃষ্টি করবে? একদমই না, শপথ নিতে হবে কেন ভাই? আপনারা এই যে কথাটা বলেন শপথ, এটার তো বিশাল বড় আইন আছে, এটা তো ওথ আপনি একটা নিয়ে নিলেন হয়ে গেল না, তা তো না। আপনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, আমাদের রাষ্ট্রের যে গোপনীয়তা সেই বিষয়টা নিয়ে, যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, যেহেতু তারা মেম্বার অফ পার্লামেন্ট, সেই হিসেবে তারা তো সঠিক শপথই নিয়েছে। এখন আপনার শপথের যে আইন, আমি সবাইকে বলবো এটা তো কঠিন কিছু না, ওইটা একটু দেখবেন। আর যখন একটা জিনিস আপনার সংবিধানে নেই, মনে করেন এটা সংবিধান আমার হাতে, সংবিধানে যে জিনিসটা নাই, আপনি হাওয়ার উপর একটা কথা বলতে পারবেন, সংবিধানে সেটাকে আপনাকে সন্নিবেশিত করতে হবে। সংবিধানে ইট হ্যাজ টু বি পার্ট অফ কনস্টিটিউশন, অনলি দেন ইউ ক্যান টেক ওথ। যে কিসের ওথ আপনি নিচ্ছেন সেটা কি সংবিধানে আছে? কিভাবে এনেছেন? সেটা কি আইনসম্মতভাবে এসছে, সাংবিধানিকভাবে এসেছে? না হলে আপনি হঠাৎ করে কিসের শপথ এক্স্যাক্টলি নিতে চাচ্ছেন? এটা নিয়ে ভাই বিরাট বড় ডিসকাশন, এটা আইনের ইয়েতে আমি এখন যাচ্ছি না। তবে আমি বলবো এটা খুব কঠিন বিষয়টা তাও না, বলে হোয়াট ইজ কমন সেন্স, দ্যাট ইজ ল। এখন যেই জিনিসটা মনে করেন এইটা সংবিধান, এই সংবিধানে আপনার ওই জিনিসটা তো নাই, আছে না? এই আলোচনার পরিপ্রেক্ষিতে আছে কিনা বলেন? নেই। যদি নাই তাহলে আমি শপথটা কিসের দিব বলেন না? একই সঙ্গে তো মানে অনেকেই বলছে যে সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকার নেই, এটা তো সিচুয়েশন, নির্বাচন নেই। এটা আমি আপনাকে বলি, দেখেন এটা তো একটা সিচুয়েশন যেটা হয়েছে, আমাদের যে গণ অভ্যুত্থান, যেটা 36 দিনের রক্তক্ষয়ী বাংলাদেশের ইতিহাসে, আপনার 71-এর মুক্তিযুদ্ধ এবং তারপরে এই 24-এর যে গণ অভ্যুত্থান, এটা তো কোনো ছেলে খেলা না। এটা তো বহু মানুষের জীবনে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য, যেহেতু তারা পালিয়ে ইন্ডিয়াতে চলে গেছে, আরো অনেকে পৃথিবীর অন্যান্য দেশেও ফ্যাসিবাদের সাথে যারা ছিল তারা গেছে। ওই রকম একটা অবস্থায় তখন আপনার যে জিনিসটা ইন্টারিম গভর্নমেন্ট, তারা 3 দিন কিন্তু পরে এসছে, 5, 6, 7 3 দিন কোনো সরকার ছিল না দেশে। ইন্টারিম গভর্নমেন্টটা এসেছে এবং শপথ নিয়েছে কবে? 8 তারিখে। যখন নিয়েছে তারপরে আপনার 106, যেটা আপনার আর্টিকেল 106 এর কথা, যেটা কনস্টিটিউশনে বলা আছে যে যারা প্রেসিডেন্ট যিনি আছেন, উনি আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেই জাজ সাহেবরা আছেন, তাদের আপনার মতামতের ভিত্তিতে একটা সংবিধান সম্মত একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তো এখানে আপনার ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে হবে? তত্ত্বাবধায়ক সরকার ছিল। গণ অভ্যুত্থান কখন হবে এটা বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন জানে না, কাজে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবার, কিংবা পৃথিবীর অন্যান্য আরো দেশে যেখানে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আপনার ওইটা কনস্টিটিউশনে থাকতে হবে না। আচ্ছা, তাহলে মানে 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমরা ইমার্জেন্সি পিরিয়ড পার হয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আমরা তো গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে আমরা সংবিধানের ভিতরেই আছি, একদম ভিতরেই আছি সবকিছু মিলিয়ে। ধন্যবাদ আপনাকে। শামীম কামাল, আপনি শুনছিলেন, যদি এই প্রেক্ষিতে কিছু বলেন, এরপরে আমি অন্য প্রসঙ্গে যাব। না, এই বিষয়টা হচ্ছে এরকম যে এটা তো কোনো স্বাভাবিক কোনো বিষয় ছিল না, পরিস্থিতিটা ছিল অ্যাবনর্মাল, রাইট? এবং আপা যেটা রেফার করলেন আর্টিকেল 106,
আর্টিকেল 106 এর মাধ্যমে এটা সুপ্রিম কোর্ট মতামত দিল যে না, এই বিশেষ পরিস্থিতিতে এটা ঠিক আছে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার সহ যাবতীয় বিষয়কে তারা ভ্যালিডেট করে গেল। হ্যাঁ, একটা দেশের যখন এরকম একটা শূন্যতা তৈরি হয়, তখন কি সেনাপ্রধানের দায়িত্ব দেশকে অ্যাড্রেস করার জন্য। কিন্তু কেন করলো? যে সে সময় সাধারণ মানুষ আস্থা রেখেছেন, বলেছে এবং দুই বাহিনী প্রধানকে পাশে রেখে সেনাবাহিনী প্রধান বলেছেন আমার উপর আস্থা রাখেন, আমাদের উপর আস্থা রাখেন, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করব। সুতরাং এই একটা জায়গায় সমস্ত কিছু কিন্তু ভ্যালিডেট করে দেয় আর্টিকেল 106, এবং সেইভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এই এতগুলি সংস্কার কমিশন সবকিছু। আমি যে প্রবলেমটা দেখতে পাচ্ছি এই চার্টারের ব্যাপারে, মানে আপনার জুলাই বিপ্লবে যে চার্টারটা, মানে যে আলোচনাগুলো হয়েছে, এই ব্যাপারে কেউই আন্তরিক না। আমি বিএনপি সরকার আমরা আশা করছি যে তারা, তাদেরকে অভিনন্দন আমরা জানাচ্ছি, নতুন দল, মানে নতুন তারা ক্ষমতায় এসছেন, তারা ভালো করুক, এটা চাই। সুতরাং এটা তারা যদি মনে করে যে পার্লামেন্ট শুরু হলে এটাকে সাংবিধানিক পদ্ধতিতে এটাকে বৈধতা দিতে পারে। দেখুন, একটা বড় মহান যে ইংল্যান্ডের যে মহান বিপ্লব বলা হয় 1640 বা 60 সালের, ম্যাগনা কার্টার কি, ম্যাগনা কার্টার প্রতি সকলের শ্রদ্ধা ছিল, এই জন্য ম্যাগনা কার্টার কিন্তু নাথিং। এবং সংবিধান, এই যে এত মানে গাদা যে আমাদের পেজ, আমাদের এতগুলি সংশোধনী, মার্কিন সংবিধান আপনার মাত্র 14 পৃষ্ঠা, মাত্র 14 পৃষ্ঠা, 250 বছরে কোনো চেঞ্জ করতে হয় নাই। আর আমাদের এতগুলি অ্যামেন্ডমেন্ট, এখন মূল সংবিধানের চেয়ে অ্যামেন্ডমেন্ট বড় হয়ে গেছে। সুতরাং আমার মানে জুলাই বিপ্লবের ক্ষেত্রে মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক দল আন্তরিক না। সুতরাং জুলাই বিপ্লবের চেতনা, সংস্কার, এগুলো সব একসময় হারিয়ে যাবে। এই পুরা বিষয়টাকে আমি মনে করি যে এখন যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার 2/3 মেজরিটি আছে, তারা যেভাবে খুশি সেভাবেই শেপ করতে পারবে, ঠিক আছে। এবং এর প্রসঙ্গে আগে আমি পুলিশের ব্যাপারে যে কথাটা বলছিলাম, যে পুলিশের আমার মনে হয় আমরা লক্ষ্য করবো, বাংলাদেশের রাজনীতি কিন্তু পুলিশ একটা বড় সিম্বল। আপনি দেখুন, যখন ক্ষমতায় থাকে তখন এমপি মন্ত্রী সবার সামনে পুলিশ মানুষকে ধাক্কা দিয়ে সরে ফেলে বা রাস্তা ক্লিয়ার করে যায়, রাইট। আবার যখন ক্ষমতায় চলে যায় ওই ব্যক্তিটাকে মাটিতে ফেলে মানে খোঁচেছে, আমরা দেখেছি এরকম। এই যে এখন এমপি হয়েছেন জয়নাল আবেদিন ফারুক, তার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে। সো আমরা এখন লক্ষ্য করব নতুন নির্বাচিত গভর্নমেন্ট কি করে, তা এটার প্রতিক্রিয়া পাওয়া যাবে তারা যখন ক্ষমতা থেকে চলে যাবে। তাদের প্রতি পুলিশ, পলিটিশিয়ান অ্যান্ড ক্রিমিনালস, এই যে নেক্সাস, এই বৃত্ত যদি ভাঙতে না পারে কোনো দলের পক্ষে এটা করা সম্ভব না। আপনার সাথে আমি একটা জায়গায় দ্বিমত পোষণ করবো স্লাইটলি, এটা শুধু আওয়ামী লীগের সময় হয়নি, বিএনপির সময় একই ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা এখন দেখবো, এখন একজন পুলিশ কনস্টেবলের চাকরি পেতে যদি 14 লক্ষ টাকা লাগে, তাহলে তার কাছে আপনি কিভাবে আশা করবেন যে সে খুব মানে সুশৃঙ্খলভাবে ন্যায় নীতি নিয়ে, দেশপ্রেম নিয়ে কাজ করবে? আমার একজন পরিচিত রাজনীতিবিদ, তিনি বলছিলেন যে উনি সাবেক মন্ত্রী, যে তার এক পরিচিত লোক, গ্রামের লোক, চাকরি গেছে বান্দরবনে। সে রাত 2টার সময় সেই সাবেক মন্ত্রীকে ফোন করেন, তখন ইনি বলে যায় তুমি রাত 2টা বাজে, তোমার কোনো আক্কেল হুঁশজ্ঞান নেই, আপনি তো আপনার খালি আরামটা দেখছেন। আমি যে 14 লক্ষ টাকা দিয়ে পুলিশে ঢুকলাম, বান্দরবনে এসে আমি করবো কি? আমি কোত্থেকে উপার্জন করবো? আমি পাঠাও কি? সুতরাং সামনে যে নির্বাচিত সরকার দেখবো 1 টাকা দিয়ে বা বিনা পয়সায় রিক্রুটমেন্ট হয় কিনা, আমরা দেখবো যে দলীয় কোনো রিক্রুটমেন্ট হয় কিনা, আমরা দেখবো কোনো দলীয় প্রভাব খাটিয়ে পুলিশকে ট্রান্সফার করা হয় কিনা, আমরা দেখবো তদবির। এগুলি আপনি করবেন, একই জিনিসের বৃত্তান্ত আবার। দলীয় ট্রান্সফার তো হচ্ছেই, মানে হবেই, কারণ দলীয় লোকজনকে বসানো আমরা দেখলাম 6টি সিটি কর্পোরেশনে বসানো হয়েছে, অন্যান্য জায়গায়ও গভর্নরকে। আমি তো সেটাই বললাম যে আসলে একটা বিপ্লবের পরবর্তী যে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয় ভালো কিছু করার জন্য, কোনো আলামতে স্পষ্ট নয়। আচ্ছা, বরং আবার এই দেশ আবার একটা অভ্যুত্থান, আরেকটা সংঘাতের দিকে যে যাবে, সেটাই আমাদের কাছে প্রতিবাদ। আমরা আরেকটি প্রসঙ্গে আসতে চাই। আপনি ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। বর্তমান বিশ্ব অস্থির সময় পার করছে। সম্প্রতি গতকালকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনিকে হত্যা করা হয়েছে। মার্কিন এবং ইসরায়েলি যে যৌথ অভিযান, তাতে তিনি নিহত হয়েছেন। আপনার কি মনে হয় এতে নিরাপত্তা এবং বৈশ্বিক কি প্রভাব পড়তে পারে? আচ্ছা, এটা কিন্তু খুব সিভিয়ার একটা ঘটনা। মানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে বলি, সে যে পলিসিটা অ্যাডপ্ট করেছে এটাকে ম্যাডম্যান পলিসি বলা হয়। হ্যাঁ, এবং স্মোকিং গান এভিডেন্স বলে একটা কথা আছে, মানে একটা অস্ত্র ফায়ার করলে কিছুক্ষণ কিন্তু ধোঁয়া ওঠে। তা সেটাতে যেটা বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প
তার ম্যাডম্যান পলিসি অনুযায়ী আর একটা মারাত্মক ভুল করতে গেল। বিকজ এবার ইসরায়েল এবং ইউএসএ একসাথে যখন আক্রমণ করলো তখন তার লক্ষ্যটা ছিল, প্রথম বলেছিল যে এই রেজিমকে এলিমিনেট করবে, কিন্তু তারপরে 5 ঘন্টা পরে তার যে স্টেটমেন্ট তাতে বলেছে আমরা মানে এটাকে এলিমিনেট না, অ্যানিহিলেশন শব্দটা ব্যবহার করেছে। এলিমিনেট হচ্ছে গিয়ে আপনার উচ্ছেদ করা, আর অ্যানিহিলেশন হচ্ছে ধুকে 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 ধ্বংস করা, রাইট? এই দুইটা কথা হচ্ছে তাই। এবং 5টা কারণ খুব সুস্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে। 1 নম্বর হচ্ছে যে ইরান যেন কোনোদিনই আর নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে না পারে সেই পর্যায়ে। 2 নম্বর কারণ হচ্ছে ইরানের নেভিকে ধ্বংস করতে চেয়েছে। 3 হলো রেজিমকে ধ্বংস করতে চেয়েছে, যেন কোনোভাবে ইরান যে প্রক্সি ওয়ার করে মিডল ইস্টে, যেমন লেবাননে হিজবুল্লাহকে দিয়ে, ইয়েমেনে হুতিকে দিয়ে, বা আপনার সিরিয়া বা ইরাকে শিয়া সম্প্রদায়ের লোকজনকে দিয়ে যেটা করতো, এটা যেন ভবিষ্যতে করতে না পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে খুবই ইন্টারেস্টিং, এবং এটা কিন্তু ওই যে ম্যাডম্যান তো মানে মোহাম্মদ বিন তুগলকের মতো অনেকটা, যা বলে তাই। যখন হয়তো গলফ খেলে এসে মানে বিশাল একটা ট্যারিফ ঘোষণা করলো, বা এয়ারফোর্স ওয়ানে যখন উঠছে তখন বড় একটা ঘোষণা দিল যে ইরানে আক্রমণ করবো কি করবো না। তো এরকম কিছু ওনার পাগলামি আছে। তো এই বিষয়গুলির মধ্যে 5 নম্বর পয়েন্ট যেটা বলছে যে আমরা ইরানকে এমনভাবে শিক্ষা দেব যাতে পৃথিবীর কোনো দেশ আর আমাদেরকে চ্যালেঞ্জ করতে না পারে। এখন ইরানের ঝুঁকিটা কি? ইরান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে যাদের আপনি দেখেন এনার্জি সেক্টরে তার ন্যাচারাল গ্যাসে কিন্তু ওয়ার্ল্ডের 2 নম্বর, এবং তেলে হচ্ছে 3 নম্বর, এবং এর সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে চায়না। ঠিক আছে, এখন পৃথিবীর প্রত্যেকটা দেশ এর কিন্তু এফেক্টেড হবে। এবং ইরানের সবচেয়ে বড় যে অস্ত্র সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ন্যারোয়েস্ট হচ্ছে মাত্র 34 কিলোমিটার। এবং যখন ইরানে আক্রমণ করা হয়েছে তৎক্ষণাৎ ইরান কিন্তু বলেছে এন্টার মিডল ইস্টে প্রত্যেকটি মার্কিন নাগরিক এবং ইসরায়েলের নাগরিক স্থাপনা এবং মানে যত ধরনের প্রতিষ্ঠান আছে সবকিছু আমার লেজিটিমেট টার্গেট। তো এর আগের বার যে জুনে যে মানে 12 দিনের যুদ্ধ হয়েছিল তখন তো 300-400 ইউএভি মিসাইল এগুলি ছুড়েছে, তারপরে প্রতিবেশী দেশকে জানিয়েছে। এবার কিন্তু পরিস্থিতি খুবই মানে ভয়ঙ্কর। 27টা জায়গায় তারা আক্রমণ করেছে। সবচেয়ে যেটা মানে পিন পয়েন্ট যেটা খুবই মানে উদ্বেগের কারণ, যে 5th ফ্লিট যেটা আপনার বাহরাইনে আছে, এটা কিন্তু আপনার এন্টার গালফ, ইন্ডিয়ান ওশান সহ, ইন্ডিয়ান ওশান, পার্সিয়ান গালফ, এই পুরো এলাকাটাকে ডমিনেট করে সেই জায়গায় ইরান অ্যাটাক করতে পেরেছে। তাহলে এখন রেজিম যে আপনি বলছেন চেঞ্জ করতে পারবে, রেজিমে কিচ্ছু করতে পারবে না, বিকজ অলরেডি আপনার রেজা আরফি সহ 3 জনের কাউন্সিল ডিক্লেয়ার করেছে কে মানে, সুতরাং রেজিম টাচ করতে পারবে না। ইরানের এমন শাসন ব্যবস্থা এত গভীরে এত কোনোদিন টাচ করে না। আর ন্যাচারালি জিওপলিটিক্যালি ইরানের যে অবস্থান, 4000 বছরের ইতিহাসে কোনো শক্তি ইরানে ইনভেড করতে পারে নাই। আমি শিওর এই যে এটাতে আপনার আলেকজান্ডার করেছে 323 খ্রিস্টপূর্বাব্দে, তারপরে চেঙ্গিস খান করেছে 1200 থেকে 1300 সালের মধ্যে, অটোমান টুকরা করেছে। বিকজ ওদের নানে বারবারি নামে একটা রুটি আছে, এই রুটিটা অনেকটা পিজার মতো, হ্যাঁ, চারপাশে কিন্তু মাউন্টেন, এলব্রুজ এবং জাগ্রোজ, এটা দিয়ে পুরা ইরান হচ্ছে ন্যাচারালি প্রোটেক্টেড। তারপরে তাদের যে 2টা মরুভূমি আছে, 50% অফ দ্য ইরানিয়ান ল্যান্ডস্কেপ হচ্ছে এরকম। সো আমরা মিলিটারি ইয়াতে বলি, ভাষায় বলি, যতক্ষণ পর্যন্ত ইনফ্যান্ট্রি বুট গ্রাউন্ডে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত দখল বলা যাবে না। সুতরাং আপনি যত খুশি আপনি ইয়ে করতে পারেন, কিন্তু ইরানকে কিন্তু আপনি দমাতে পারবেন না। এই একটা ঝুঁকি আছে। এবং পুরা বিশ্ব ব্যবস্থায় এই যুদ্ধ যদি 15 দিনের বেশি লাস্টিং করে, তাহলে আমাদের মতো দেশ প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যাবে, এবং তেলের দাম, জ্বালানির দাম 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। আমাদের তো বাংলাদেশের তো জানেন, এই যে দেখুন মধ্যপ্রাচ্যে যে আমাদের শ্রমিক ভাইরা আছে, গত 2 দিনে 54টা ফ্লাইট বাতিল হয়েছে, সহজ কোনো কথা না। এবং এদের বেতন কমে যাবে। তারপরে আমাদের জ্বালানি প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 গুণ দাম বেড়ে যাবে। এবং আমাদের টোটাল বাংলাদেশের কিন্তু রিজার্ভ যে ক্যাপাসিটি, মানে রিফাইন ক্যাপাসিটি 17 থেকে 20 দিনের, 17 থেকে 20 দিনের পর আপনি তেল পাবেন কোথায়? সুতরাং আমরা শুধু না, একটাই ভালো খবর আছে যে চীন থেকে শুরু করে আমাদের মতো দেশ, পুরো পৃথিবী কিন্তু, এবং যদি এই যুদ্ধ 1 মাসে বেশি প্রলং করে, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে যাবে, যেটা সামাল দেওয়ার শক্তি কারোই নেই। জি, ধন্যবাদ আপনাকে ফাইমান নাসরিন মুন্নী। যদি আপনি এই প্রসঙ্গে একটু বলতেন, এবং একই সঙ্গে যদি বলি নতুন সরকার গঠন করেছে বিএনপির জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে কিনা, বা কি প্রস্তুতি রয়েছে বলে? না, এটা তো একটা বৈশ্বিক যে অবস্থা, আমরা তো বলি বৈশ্বিক মোড়লের ভূমিকায় যে আমেরিকা নেমেছে। অতীতে তারা যখন আপনার গিয়েছিল আফগানিস্তানে, সেখানে তো পারেনি,
ওই যে আপনার যে রকম ওইখানকার পাহাড় পর্বত দিয়ে ঘেরা কিংবা ভিয়েতনামের সাথে যুদ্ধে সেখানেও তো আপনার একরকম অবস্থা আমরা দেখেছি। তবে সবচাইতে দুঃখের ব্যাপারটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল বলে আইন যেটা আছে সেটা যদি মানা না হয়, একটা দেশের রেজিম চেঞ্জ করবে সেই দেশের ওপর একেবারে উড়ে এসে আরেকটা দেশ, এটা তো হতে পারে না। সেই দেশের স্বাধীনতা, সেই দেশের সার্বভৌমত্ব, তাহলে সেটার বাংলাদেশের মতন আমরা তো একটা ছোট দেশ, তো তারা বড় দেশ হয়ে যেখানে যে খুশি সেখানে যেতে পারবে। এই বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে স্ত্রী সহ উঠিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, তো এইগুলো আমরা দেখতে চাই না যে আমেরিকা আর ইসরায়েল এই যে ইরানে যে অ্যাটাকটা করেছে, এর আগে অতীতে আমরা দেখেছি যে ইরাকে যে অ্যাটাক করেছিল সিরিয়া, তো মুসলিম দেশগুলাতেই এক্সেপ্ট ভেনেজুয়েলা আমরা যে অ্যাটাক করবার একটা ইসলাম ফোবিয়া তাদের আছে, এবং এটার ব্যাক অফ দ্য মাইন্ড সবচাইতে পেছনে যে মূল কথাটা সেটা হচ্ছে যে ওই গ্যাস তেল কোথায় কি আছে, আপনার অস্ত্র ব্যবসা বলুন, এই জিনিসগুলাই মানে শব্দটা হচ্ছে কি ব্যবসা, টাকা পয়সা, এই জিনিসটাই আপনার বটম লাইন। যে আপনি যেটাই বলেন, আমরা জিও পলিটিক্যাল ইন্টারন্যাশনালি তারা কি করছে, আইন কানুন বিধি মানে নিষেধ কিছুরই তোয়াক্কা করছে না, জোরজার মুল্লুক তার, তাহলে তো ভাই এই পৃথিবীটা ইট উইল বি এ জঙ্গল। তাহলে তো আর এখানে আজকে জাতিসংঘ কি করছে, তাদের আপনার ভূমিকাটা কি, তারা আপনার কি বলেছে নাকি যে একটা বড় দেশ এখন তাদেরও আপনার সুবিধা অসুবিধা নানান রকম রিলেশনশিপ আছে। কাজেই এটা খুব দুঃখজনক, আমি বলবো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত যে এই রকম জিনিস এই সময়ে এসে আমরা এটা দেখতে চাই না। আর মুসলিম উম্মাহ সব যদি একসাথে থাকতো তাহলে এটা আমার মনে হয় ইট উইল বি ডিফিকাল্ট রাদার। কারণ এখানে একটু শেষ প্রসঙ্গে আসতে চাই, শেষ সময় চলে এসেছে। নতুন আপনি বললেন আমাদের যে সরকারটা নতুন মানে মোটে আমরা সরকার গঠন করেছি, তো সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। দেখেন শুধু অর্থনৈতিক কেন, এটা বহু রকম চ্যালেঞ্জেরই ব্যাপার তো আছে। আর তাছাড়া যেহেতু আমরা দেখেছি যে সবকিছু তো একেবারে ধ্বংস করে জিরো না মাইনাসে রেখে গেছে, তো তাই যদি হয় তাহলে মোটে একেবারে 2 সপ্তাহ হয়নি যে সরকারটার পুরোপুরি তারা আপনার অর্থনীতি বলুন কিংবা অন্যান্য আপনার এখন যে কর্মসংস্থান তৈরি করার চ্যালেঞ্জ আছে, আপনার বিনিয়োগের যেই চ্যালেঞ্জ আছে, সেই সাথে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা তো আপনার আরো চ্যালেঞ্জ আপনার তৈরি করবে। এতে তো আপনার সন্দেহের কোনো কারণ নেই। তবে মোকাবেলা করবার জন্য যে নৈতিক সাহস, মোকাবেলা করবার জন্য জনগণের ম্যান্ডেট যেহেতু তাদের আছে, তো চেষ্টা করবে তারা যে জনগণকে সঙ্গে নিয়ে চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। শামীম কামাল, যদি আমরা একদম শেষ সময় চলে এসেছি, একটি প্রসঙ্গ আনতেই চাই যেহেতু প্রশ্নটি রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছেন, তাদের বিরুদ্ধে এখন প্রতিনিয়ত অনেক দুর্নীতি অভিযোগ আসছে। কালের কণ্ঠ সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেছে যে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়ছে দুদকে। কিভাবে দেখছেন ব্যাপারটিকে, যে একটি সরকার যারা এলো, যাদের কিন্তু রাজনৈতিক, আমরা সবসময় বলি রাজনীতিকীকরণের কারণে এত কিছু বাড়ে দুর্নীতি, তাদের তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে তারা কিভাবে কি করবে? রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে, এটাই তো চিরাচরিত বিষয়। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গেছে, এখন তাদের নামে অভিযোগগুলি আসবে। এখন যখন বিএনপি সরকার যখন ক্ষমতা, তাদের নামে অভিযোগগুলি আসতে হবে। এখন কথা হলো যে আমাদের সমস্ত বিচারহীনতার যে সংস্কৃতি, এত অভিযোগ এন্তার অভিযোগ যে আসছে, আপনি একটাতে বিচার করেন না কেন? এই যে আপনার গত 17 বছরের যে অনিয়ম হলো, তার কি বিচার হলো? কোনো বিচারই তো হলো না, শুধুমাত্র টোকেন একটা বিচার, লোক দেখানো, মানুষ হাসানো ছাড়া কিছুই হলো না। সো যদি অভিযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই এখনো তাদেরকে দেশে রেখে বিচার করে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফাইমা নাসরিন মুন্নি, ধন্যবাদ জনাব শামীম কামাল। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।